প্রিয় ছাত্রছাত্রী, আজকে এখন তোমাদের ক্লাস 10-এর রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ, এটি অষ্টম অধ্যায়ের। আজকে আমরা কোষে দেখি 8 শুরু করব। এখন তার আগে আমাদের একটু রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ বলতে কি বোঝায় আমাদের একটুখানি আমরা দেখে নেব। রাইট সার্কুলার সিলিন্ডার এইরকম একটি চোঙ যদি থাকে, যার ঠিক এইরকম একটা জিনিস, স্কেল মোটা মতো জিনিস যদি একটুখানি রাউন্ড করে নেওয়া যায় তাহলেই রাইট সার্কুলার সিলিন্ডার হয়। যার এইটাকে বলা হবে আর, এই গোল তলের এটা কেন্দ্র, এটা তার ব্যাসার্ধ আর বলা হয়, এবং এর উপরটা থেকে নিচেটা পর্যন্ত উচ্চতা হলো এইচ একক ধরা হয়। তাহলে এই ধরনের কোনো যদি চিত্র থাকে তাহলে তাকে আমরা বলবো রাইট সার্কুলার সিলিন্ডার। এখন প্রশ্ন হচ্ছে যে ধরো এই যে অংশ কৌটোটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাও হচ্ছে একটা রাইট সার্কুলার সিলিন্ডার। এই রাইট সার্কুলার সিলিন্ডারের কটি তল আছে? কটি তল আছে বলতে গেলে আমরা একটু দেখে নেব। ধরো এই একটি কাগজের তৈরি করা রাইট সার্কুলার সিলিন্ডার, লম্ব বৃত্তাকার চোঙ। এই চোঙের সাধারণত দুদিকে দুটো সমতল আছে। এটা একটা সমতল, দেখো যেখানেই আমরা স্কেল বসাই না কেন বসানো হয়ে যাবে, এবং নিচেতেও একটি গোল তল আছে। একটু দেখে নিই, নিচেতেও একটা গোল তল আছে, গোলাকার তল আছে, এটা কিন্তু সমতল। আর এই যে তলটি আছে এটি হলো বক্রতল, অর্থাৎ এটাতে আমরা কোনোভাবে স্কেলটা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দিতে পারবো না, অর্থাৎ গলীয় তল, বক্রতল এই চতুর্দিকের। তাহলে আমরা প্রথমেই দেখে নিই একটি লম্ব বৃত্তাকারের তল কটি। তল হলো লম্ব বৃত্তাকারের তল হলো তিনটি। এর মধ্যে এই তিনটির মধ্যে একটি হলো বক্রতল, একটি বক্রতল এই যেটা পাশাপাশি আছে, এবং দুটি গোলতল কিন্তু সমতল, গোলাকার তল, এক কথায় গোলাকার তল বা সমতল। এটা সমতল, তাহলে দুটি সমতল আর একটি বক্রতল, কিন্তু এটা গোলাকার সমতল। তাহলে দুটি গোলাকার সমতল আর একটি বক্রতল। আমরা প্রথমে দেখে নেব। আমরা জানি ক্লাস 9-এ আমরা পড়েছি কোনো বৃত্তের যেটা কেন্দ্রবিন্দু থেকে আর পরিধি পর্যন্ত বিস্তৃত একে বলা হয় আর। যদি আর হয় তাহলে এর পরিধি হবে, বৃত্তের পরিধি সমান 2πr একক। আর বৃত্তের ক্ষেত্রফল হলো πr² বর্গ একক, অর্থাৎ এর ক্ষেত্রফল হলো πr², কিন্তু এর পরিসীমাটা অর্থাৎ পরিধিটা হলো 2πr। এখন আমরা দেখে নেব এই যে লম্ব বৃত্তাকার চোঙটা, একে 1 নম্বর হচ্ছে লম্ব বলা হচ্ছে কেন। দেখো এটা হচ্ছে সমতল। এবার ঠিক এর উপরের দিকে আমরা যদি এই রেখা বরাবর অর্থাৎ এই গোলাকার যে তলটা আছে তার সঙ্গে এই যে বৃত্তাকার বক্রতল যেটা আছে, এই বক্রতলের সর্বদা দেখো রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ একটা তলের সঙ্গে অপর তল 90 ডিগ্রি কোণ করে আছে। এই জন্যই একে বলা হচ্ছে লম্ব। আর বৃত্তাকার বলা হচ্ছে কেন না, এর দুটো তল বৃত্তাকার। বৃত্তের আকৃতিতে দুটো তল আছে, আমরা একটু দেখে নিই। উপরে একটা বৃত্তের তল আছে, এটাকে যদি আমরা নিয়ে নিই তাহলে এই একটা বৃত্তের তল, এই একটা বৃত্তাকার গোলাকার তল,
কিন্তু সমতল। এই দুটো সমতল যা গোলাকার এবং একটি বক্রতল আছে। দেখো এইটা বক্রতল আছে। এই বক্রতলটাকে যদি আমরা কোনোভাবে আমরা একটু দেখে নিই, এই বক্রতলটাকে যদি আমরা একটুখানি আলাদা করে ফেলি, অর্থাৎ যদি এটাকে আলাদা করে ফেলি তাহলে কি দাঁড়াবে? এটা একটা আয়তাকার তল হয়ে যাবে। দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা আছে। অর্থাৎ এই বক্রতলটাকে যদি আমরা সোজা করি তাহলে এই রকম একটা তল পেয়ে যাব, এই রকম একটা অংশ পাব, যার এইটা হচ্ছে উচ্চতা আর এইটা হচ্ছে পরিধি। এটা দেখো পরিধি। তাহলে আমরা জানি এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা জানি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এর দৈর্ঘ্য কোনটা? এটা দৈর্ঘ্য আর এর প্রস্থ হচ্ছে এটা। তাহলে দৈর্ঘ্য অর্থাৎ এই যে গোল অংশটা আছে, আমরা দেখেছি এটা হচ্ছে পরিধি। অ্যাকচুয়ালি এটা তো পরিধি, এই গোলটাই তো এইটা। তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা 2πr বলে দেবো। আর প্রস্থটা কত? h। প্রস্থটা হচ্ছে h। তাহলে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? 2πrh। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি? না, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πrh বর্গ একক। একটা পেয়ে গেলাম। এইবার আমরা এই দুটো গোল তল, যে গোল তল দুটো পেয়েছিলাম, এই গোল তল দুটোকে প্রত্যেকটার ক্ষেত্রফল কত? πr²। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমান, দেখো একটি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², 2πrh বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি। আর দুটি গোলাকার সমতল, তার ক্ষেত্রফলটা কি হবে? না, দুটো πr² হবে। একটা গোল তলের ক্ষেত্রফল যদি πr² হয়, তাহলে নিচে একটা গোল তল আছে, উপরে একটা গোল তল আছে। এই দুটো তল মিলে কি হবে? এটা হবে 2πr²। আমরা এখানে 2πr কমন নিতে পারি। তাহলে এখানে একটা h পড়ে থাকে আর এখানে একটা r পড়ে থাকে, এত বর্গ একক। তাহলে আমরা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম? 2πr × h + r বর্গ একক। আর যদি শুধু বক্রতলের ক্ষেত্রফল হয় তাহলে 2πrh। এবার আমরা আয়তন দেখব। আয়তন কি হবে? চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তন হলো, দেখো এই নিচের ক্ষেত্রফলটা কত হচ্ছে? πr² × h যদি বলে দেওয়া হয় তাহলে πr²h ঘন একক। ব্যাস, এই কটা সূত্র ধরেই আমরা মোটামুটি 8 অনুশীলনীর অঙ্কগুলো করতে পারবো। আমরা চলে আসি অঙ্কেতে, আমরা চলে আসি অনুশীলনীর কথায়। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা করে নিও। তাহলে প্রত্যেকটি এর পরের যে ভিডিওগুলো, একটা ভিডিওতে তো সব অঙ্ক দেওয়া সম্ভব না, তাই পরের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যেন তোমরা সবাই দেখতে পাও, সেখানে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবে। যাই হোক, আমরা চলে আসি কোষে দেখি 8-এ। একের অঙ্কে বলা হয়েছে পাশের চিত্রের ঘনবস্তুটি, এই চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। ছবির ঘনবস্তুটির কটা তল? আমরা
আগেই আলোচনা করেছি তিনটি তল আছে। ছবির ঘনবস্তুটির মধ্যে বক্রতল কটা? বক্রতল আমরা দেখিয়েছি একটা। আর সমতল কটা? এই যে গোলাকৃতি কটা সমতল আছে? দুটি সমতল আছে। তাহলে খুবই সহজ ব্যাপার, একটা গোল তল আছে, দুটি গোল তল আছে যেটা সমতল, আর একটা বক্রতল আছে। আমার বাড়ির 2 নম্বর প্রশ্নে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙের মতো। তাহলে প্রথমেই আমরা দেখি গ্লাস। এই রকমের যদি কোনো গ্লাস থাকে লম্ববৃত্তাকার, অবশ্যই এটা লম্ববৃত্তাকার চোঙ। গ্লাস, টিউবলাইট, গ্যাসের সিলিন্ডার, কৌটো, যেমন করে আমরা কৌটোগুলো দেখলাম, কৌটা, টিনের কৌটো, বিভিন্ন ধরনের রঙের কৌটো। এছাড়াও বিভিন্ন ওই আকৃতির, এই পেনটাকেও একটা লম্ববৃত্তাকার বলা যেতে পারে। এর নিচেটা গোলতল সমতল, গোলাকার সমতল, এই সাইডটাও গোলাকার সমতল, কিন্তু এইটা হচ্ছে বক্রতল, এটা বক্রতল। তাহলে পেন, পেন্সিল, এইসব আমরা আরো অনেক এরকম উদাহরণ বাড়ির আশপাশে থাকবে, সেগুলো দিতে পারবো। আমরা চলে আসি পরের অঙ্কে। 3 অঙ্কে কি বলা আছে দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয় কিন্তু, ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গসেমি চাদর লাগে তবে ড্রামের উচ্চতা কত হিসাব করে লিখি। এখন এখানে আমরা প্রথমেই এই ব্যাসটাকে ব্যাসার্ধ করে নেব। তাহলে ড্রামের ব্যাসার্ধ সমান 28/2 সমান 14 সেমি। ঠিক আছে, তাহলে আর ড্রামের উচ্চতা সমান h সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে অতএব প্রশ্নানুসারে কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল 2816 হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে এখানে পেয়ে গেছি। অতএব চাদর লাগবে 2816। তাহলে প্রশ্নানুসারে 2πr ইন্টু h প্লাস r ইজিক্যাল টু 2816। এবার আমরা মানগুলো বসিয়ে ফেলি, বা 2 ইন্টু 22/7 ইন্টু 14। আর মানে ব্যাসার্ধ, সর্বদা আর মানে ব্যাসার্ধই ধরা হয়। 14 h প্লাস 14, আর যেখানে যেখানে আছে আমরা 14 বসিয়ে দিয়েছি, সমান 2816। এই 7 আর 14 কেটে দিলাম। তাহলে আরেকটু ফ্রেশ করে একবার লিখে ফেলি, 2 গুণ 22 গুণ 2 গুণ h প্লাস 14 ইজিক্যাল টু 2816। বা এবারে এই অংশটুকুকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে h প্লাস 14 ইজিক্যাল টু 2816/2 গুণ 22 গুণ 2। দেখো একটু কেটে নিই আমরা। 14 দুগুণে 28, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 4 দুগুণে 8। এবারে 22 দিয়ে সরাসরি কাটা যাবে, 3 22 66, 4 পড়ে থাকলো, 4 4 44, 22 2 44।
তাহলে কি হলো, আমরা একটু আরেকবার লিখে নিই। এইচ প্লাস 14 ইজিক্যাল টু 32, আর কিছু থাকলো না নিচে। অতএব এইচ সমান 32, 14টাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, -14 সমান 18 সেন্টিমিটার। তাহলে অতএব ড্রামের উচ্চতা আমরা পেয়ে গেলাম। ড্রামের উচ্চতা ধরেছিলাম এইচ, ড্রামের উচ্চতা এইচ ধরেছিলাম। তাহলে ড্রামের উচ্চতা কি পেলাম? উচ্চতা 18 সেমি। ব্যাস হয়ে গেল অঙ্ক আমাদের শেষ। 4 অঙ্কে বলা আছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা মানে দৈর্ঘ্যের বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করি। প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে, মানে চতুর্দিকে প্লাস্টার করতে হবে। প্লাস্টার করতে কত খরচ পড়বে হিসাব করি। আমরা প্রথমেই এই পিলারের উচ্চতাটা, পিলারের ব্যাসার্ধ সমান 5.6/2 সমান 2.8 ডেসিমিটার, আর উচ্চতা বা লম্বা একই ব্যাপার। উচ্চতা সমান 2.5 মিটার, এটা আমরা মিটারে রাখবো না, 10 দিয়ে গুণ করলে 25 ডেসিমিটার হয়ে যাবে। এবার আমরা একটু দেখে নেব কতটা মশলা লাগবে। অতএব ঢালাইয়ের মশলা লাগবে সমান πr²h, আয়তন পুরোটা ভর্তি করতে হবে, এত ঘন ডেসিমিটার হবে। আমরা মানগুলো বসিয়ে দিই। 22/7 ইন্টু r², আর অর্থাৎ ব্যাসার্ধ, পিলারের ব্যাসার্ধ 2.8 ইন্টু 2.8, r² আছে বলে দুটো আর দিলাম, ইন্টু এইচ হচ্ছে 25। দেখো আমরা এটাকে এক কাজ করে নেব, এটা তুলে দিলাম 10 গুণ করলাম, এটা তুলে দিলাম 10 গুণ ভাগ করলাম। এবার দেখো 7 4 28, 7 4 28 কাটলাম, 2 2 4, 5 2 10, 5 5 25, 5 2 10, 2 2 কেটে গেল। তাহলে কত পড়ে থাকলো? 28 ইন্টু 22, 28 দুগুণে 56, 6 আর থাকলো 5, 28 দুগুণে 56 আর 5 61। একটু দেখে নি, দাঁড়াও গুণটা একটু দেখে নি। গুণটা ঠিকই আছে। এত ঘন ডেসিমিটার কটা পিলারে লাগছে? একটা পিলারে। ঢালাই মশলা লাগবে একটা পিলারে, πr²h। অতএব দুটি পিলারের মোট ঢালাই সমান 616 ইন্টু 2, 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 2 আর 1 3, 6 দুগুণে 12, এত ঘন ডেসিমিটার লাগবে। ব্যাস হয়ে গেল। আমরা এবারে চলে আসব এই দুটি পিলারের চারপাশ অর্থাৎ বৃত্তাকার, কারণ পিলারের উপরেতেও কোনো কিছু আছে আর নিচেতেও তো মেঝের উপরে হয়ে রয়েছে, সুতরাং সেখানে প্লাস্টার করা যাবে না, ভিতরটা নিচেটা। তাহলে এই বৃত্তাকার ক্ষেত্রটা অর্থাৎ বক্রতলটাই প্লাস্টার করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr/h। প্লাস্টার করতে প্লাস্টার দুটি পিলারের একসঙ্গে করে নিই। দুটি পিলারে প্লাস্টার করতে কি করতে হবে? প্লাস্টার করতে কতটা হবে দেখো, প্রতি বর্গ মিটার বলেছে। আমরা একটু দেখে নেব দুটি প্লাস্টার করতে কত লাগে। 2 ইন্টু 2πr/h বর্গ ডেসিমিটার,
তাহলে 2 × 1/7 × 1.4 2.8 আর হচ্ছে 2.8 আর এইচ হচ্ছে 25। তাহলে এখানে 10 করে নিয়ে এটা তুলে দিলাম। দেখো 2 5 এ 10, 5 5 এ 25 আর 7 4 এ 28। তাহলে কত হয় দেখো তো, 5 4 এ 20, 20 দুগুণে 40, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এত 880 বর্গ ডেসিমিটার। কিন্তু আমরা এটাকে ডেসিমিটারে বলেনি, বলেছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে। তাহলে একে আমরা কি করব, ডেসিমিটার থেকে মিটার এক ঘর বড়, তাহলে বর্গ ডেসিমিটার থেকে বর্গতে যেতে গেলে, যেহেতু ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে যেতে গেলে 10-এর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10-এর স্কোয়ার মানে 100/100, এটা কি হবে, বর্গ মিটার হবে। তা একের গায়ে দুটো শূন্য আছে, 2 ঘর পরে দশমিক দিয়ে দিই, এত বর্গ মিটার হয়ে গেল। তাহলে খরচ পড়বে কত? অতএব প্লাস্টার করতে খরচ, প্লাস্টার করতে খরচ 125 টাকা করে। 125 গুণ 8.8, একটু দেখে নিই তাহলে কত হয়। 125-কে 8.8 দিয়ে গুণ করলে, গুণটা একটু তোমরা দেখে নিও, এটা হবে 1100 টাকা। একটা দশমিকের পর শূন্য 11,000 হবে, এটাকে এটা দিয়ে গুণ করলে, আর এক ঘর পরে দশমিক বসালাম, দিয়ে দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, সুতরাং 1100 টাকা। এটা আর একটা উত্তর হয়ে গেল। তাহলে আমাদের দুটো উত্তরই হয়ে গেল। পরের অঙ্কে আসি। 5-এর অঙ্কে 2.8 ডেসিমিটার ব্যাসের দৈর্ঘ্যের অন্তর্ব্যাস, মানে ভেতরের ব্যাস, একটা গ্যাস সিলিন্ডারের ভেতরে, এই গ্যাস সিলিন্ডার আছে একটা, এর ভেতরের ব্যাসটা বলেছে 2.8 ডেসিমিটার। তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধটা আমরা বের করে নিই। সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান 2.8/2 সমান 1.4 ডেসিমিটার। অর্থাৎ এইটুকু হলো, এই যে মাঝখানে আছে এইটা হলো ব্যাসার্ধ, তো হলো 1.4 ডেসিমিটার। আর সিলিন্ডারটার লম্বা কত, দৈর্ঘ্য বা উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা সমান 7.5 ডেসিমিটার। তাহলে এর আয়তন কত হবে? সিলিন্ডারের আয়তন আমরা জানি πr² ঘন ডেসিমিটার সমান 22/7 ইন্টু r² আছে, তাহলে আর দুবার দেবো, 1.4 ইন্টু 1.4 ইন্টু উচ্চতা হচ্ছে 7.5, এত ঘন ডেসিমিটার। তাহলে এটাকে আমাদের গুণ করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। তাহলে অতএব শুধুমাত্র ওজনটা একটু দেখে নেব। সিলিন্ডারের ওজন কত? সিলিন্ডারের ওজন সমান 15.015 কেজি, কিলোগ্রাম। একে 1000 দিয়ে করলে, ভাগ করলে কি হয়ে যাবে? গ্রাম। 15,015 গ্রাম। 1000 দিয়ে গুণ করলুম, ভাগ না, কেজি থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000 দিয়ে গুণ করলে 3 ঘর পরে দশমিক চলে আসবে, অর্থাৎ শেষে। তার মানে 15,015 গ্রাম। কিলোগ্রাম থেকে গ্রাম ছোট, সেই জন্য গুণ করতে হবে। আগের বারতে আমরা ডেসিমিটার থেকে মিটারে যে গিয়েছিলাম,
সেটা বড়, সেই জন্য ভাগ করেছিলাম 100 দিয়ে। তাহলে অতএব 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু 7.5 ঘন ডেসিমিটার। এটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা পরীক্ষার উত্তর মানে এই প্রশ্নতে কোথাও চাওয়াও হয়নি যে কত আয়তন। তাহলে এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? গ্যাসের ওজন 15,015 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন একেবারে করে দাও, 15,015 ইন্টু এই 7টা উপরে চলে যাবে, বাদ বাকি সব কটা নিচে হয়ে যাবে। নিচে কে কে আছে? 22 ইন্টু 1.4 দুবার আছে, ইন্টু 7.5 আছে। এবার দেখো আমরা একটা করে দশমিক তুলবো আর এখানে 10 দিয়ে গুণ করব। এরও এক ঘর, তাহলে এটা এখানে 10 দিয়ে গুণ করলাম, আর এরও তুলে দিলাম, আবার 10 দিয়ে গুণ করলাম। এবার দেখে নাও, আমরা একটু কাটাকাটি করব। 5 15 75, কত দিয়ে কাটলাম? 15 দিয়ে কাটলাম। 15 1 15, 0 0 15 1 15, 1001 হলো। এবারে 11 দিয়ে কাটবো, 11 2 22, 9 11 99, 11 1 11, ঠিক আছে। 7 2 14, এবারে এটাকে 7 দিয়ে কাটবো, 2 হবে, 7 13 91। এবার দেখো 5 2 10, 2 2 কেটে গেল, 2 5 10 আর 2 5 10, তাহলে আর কিছুই থাকলো না। তাহলে কি থাকলো? এটা 13 ইন্টু 25, তাহলে 3 25 75, 5 হাত থাকলো 7, 25 কে 25 আর 7 32 এত গ্রাম। তাহলে আমাদের চেয়েছে প্রতি ঘন ডেসিমিটার, মানে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন। অতএব প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম। ব্যাস হয়ে গেল। তবে আমাদের এই অঙ্কটা করার সময় তো একটা জিনিস খেয়াল করতে হবে, যে ক্যালকুলেশনটা করার দরকার নেই সেটা আমরা কিন্তু করব না। এতে সুবিধা হবে, এই যে ছোট ছোট করে কাটাগুলো আমরা খুব সহজেই করতে পারবো। পরিমিতিতে এই গুণটা যদি করে একটা বড় রাশি করা হলো, সেই বড় রাশিকে এই বড় রাশি দিয়ে ভাঙতে গেলে আবার সময় যাবে। সুতরাং এই পদ্ধতিগুলো আমরা একটু মেনটেন করব। এটা শর্টকাট পদ্ধতি, অথচ রাইট, কোনো রকমের অসুবিধা নেই। যাই হোক, অঙ্কগুলো যার ভালো লাগলো একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। পরের ভিডিওগুলো আমি পরের এতে দিয়ে দেবো। নোটিফিকেশন বারে তোমরা একটু প্রেস করে রেখো, যাতে করে আমি আপলোড করলেই তোমরা দেখতে পাও, নোটিফিকেশনটা পেয়ে যাও সবার আগে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।